হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমাদের পড়া টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো আগের ক্লাসে আমরা মেজর পর্ব 2 পর্যন্ত পড়ছিলাম। আজকে আমাদের পড়া প্লাটি হেলমিনথেস থেকে। তো প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা এবং হেলমিনথেস শব্দের অর্থ কৃমি। এই প্লাটি এবং হেলমিনথেস শব্দ দুইটা মিলে তৈরি হয়েছে এই প্লাটি হেলমিনথেস। এই প্লাটি হেলমিনথেস বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী হিসেবে পরিচিত। যদি জীবদেহের বাইরে বসবাস করে তখন একে বলা হয় বহিঃপরজীবী, আর যদি জীবদেহের ভিতরে এরা বসবাস করে তখন এদের অন্তঃপরজীবী বলা হয়। এরা মূলত পরজীবী, কিন্তু এদের আবার কিছু মুক্তজীবীও রয়েছে। এই যে মুক্তজীবী যদি থাকে তখন হচ্ছে এরা স্বাদু পানিতে বসবাস করে বা লবণাক্ত পানিতে বসবাস করে। তাছাড়া এদের মধ্যে কেউ কেউ ভেজা এবং স্যাঁতসেঁতে মাটিতেও বসবাস করে। তাহলে কি বললাম যে প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা এবং হেলমিনথেস শব্দের অর্থ কৃমি। এই প্লাটি এবং হেলমিনথেস শব্দ মিলে তৈরি হয়েছে এই প্লাটি হেলমিনথেস। আর এই প্লাটি হেলমিনথেস মূলত পরজীবী নামে পরিচিত। অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী দুইটি ভাবে বিভক্ত। যদি জীবদেহের বাইরে এরা বসবাস করে তখন এদের বলা হয় বহিঃপরজীবী, আর যদি এরা জীবদের ভিতরে বসবাস করে তখন এদের অন্তঃপরজীবী বলা হয়। এছাড়া এদের মুক্তজীবীও বলা হয়। এই মুক্তজীবীরা স্বাদু পানিতে বা লবণাক্ত পানিতে বসবাস করে। এই পর্বে কোনো কোনো প্রাণী ভেজা এবং স্যাঁতসেঁতে মাটিতেও বসবাস করে। তারপর যকৃৎ কৃমি, ফিতাকৃমি এই পর্বের অন্তর্ভুক্ত। তারপরে সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। তো দেখো, সাধারণ বৈশিষ্ট্যতে বলছে এদের দেহ চ্যাপ্টা। এই যে দেখো ফিতাকৃমি, এই ফিতাকৃমি কিন্তু দেহ চ্যাপ্টা আকৃতির। তারপরে এরা উভয় লিঙ্গ, মানে এদের এরা দুই ধরনের লিঙ্গ এদের উপস্থিত। এরা কিন্তু এক লিঙ্গ নয়। তারপরে বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী, এটা তো বললামই যে জীবদেহের যদি বাইরে বসবাস করে তখন বহিঃপরজীবী এবং জীবদেহের ভিতরে বসবাস করলে অন্তঃপরজীবী। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। এই যে দেহ, এই পুরা দেহটা কিন্তু কিউটিকল দ্বারা আবৃত থাকে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে প্লাটি হেলমিনথেসের দেহ কি দ্বারা আবৃত থাকে, তখন এটা বলবা যে কিউটিকল দ্বারা আবৃত থাকে। এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট। তারপরে দেহ চোষক এবং আংটা থাকে। এই যে দেখো উপরে কিন্তু এই যে আংটা আকৃতির একটা দেখা যায়, এটাই মূলত আংটা। তা এদের দেহে চোষক বা আংটা আকৃতি কিছু থাকে। তারপরে দেহ শিখা অঙ্গ নামক এক বিশেষ ধরনের অঙ্গ থাকে। এই শিখা অঙ্গ মূলত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তারপরে পৌষ্টিক তন্ত্র অনুপস্থিত বা অসম্পূর্ণ। এদের সাধারণত পৌষ্টিক তন্ত্র অনুপস্থিত যদি থাকে সেটা অসম্পূর্ণ। তারপর সাধারণ বৈশিষ্ট্য আবার পড়ি যে দেহ চ্যাপ্টা। এই যে এদের দেহ চ্যাপ্টা আকৃতির থাকে। তারপরে এরা উভয় লিঙ্গ, এরা এক লিঙ্গ থাকে না, এরা উভয় লিঙ্গ থাকে। তারপরে যদি বাইরে বসবাস করে তখন এদের বলা হয় বহিঃপরজীবী, আর ভিতরে বসবাস করলে অন্তঃপরজীবী। এই পুরা দেহটা পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে। আর এদের দেহে এই যে চোষক বা আংটা থাকে, এদের দেহ চোষক বা আংটা থাকে। দেহে শিখাঙ্গ থাকে। দেহে মূলত এক ধরনের শিখা কোষ থাকে। এই শিখা কোষ থেকে শিখা অঙ্গ গঠিত হয়, আর এই শিখা অঙ্গ রেচন প্রক্রিয়ায় হচ্ছে সহায়তা করে এই প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণীদের। তারপর পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত বা অসম্পূর্ণ। এদের উদাহরণ হচ্ছে যকৃৎ কৃমি, ফিতাকৃমি। তো আরেকবার রিভিশন দেই যে প্লাটি হেলমিনথেস এর প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা এবং হেলমিনথেস শব্দের অর্থ কৃমি। এই প্লাটি এবং হেলমিনথেস শব্দ মিলে তৈরি হয়েছে প্লাটি হেলমিনথেস। এরা মূলত বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে। কিছু প্রজাতি স্বাদু পানিতেও বসবাস করে, আবার কিছু লবণাক্ত বসবাস করে। কোনো পর্বের প্রাণী ভেজা এবং স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। এদের উদাহরণ হচ্ছে যকৃৎ কৃমি, ফিতাকৃমি ইত্যাদি। দেহ চ্যাপ্টা থাকে, উভয় লিঙ্গ, বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে। দেহে চোষক এবং আংটা থাকে। দেহে শিখা অঙ্গ থাকে যা রেচন প্রক্রিয়ায় সহায়তা করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ এবং অনুপস্থিত। উদাহরণ হচ্ছে যকৃৎ কৃমি, ফিতাকৃমি। তারপরে নেমাটোডা। অনেকে একে নেমাথেলমিনথেস বলে। নেমাটোডাকে কি বলে? নেমাটোডাকে বলা হয় নেমাথেলমিনথেস। এদের নেমা শব্দের অর্থ সুতা। নেমা শব্দের অর্থ সুতা। এরা কিন্তু অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র এবং
রক্তে বসবাস করে। কোথায় বসবাস করে? প্রাণীর অন্ত্রে এবং রক্তে। প্লাটিহেলমিনথেস দেখছিলাম যে এরা বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী দুইটাই হয়, কিন্তু এটা এখানে বলছে অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে, মানে এরা জীবদের ভিতরে বসবাস করে। প্রাণীর কোথায় বসবাস করে? প্রাণীর অন্ত্রে এবং রক্তে বসবাস করে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে এরা কোথায় বসবাস করে। এরা প্রাণীর অন্ত্রে এবং রক্তে বসবাস করে। তারপরে এরা কিন্তু অন্ত্রে এবং রক্তে বসবাস করে মানুষের কোনো উপকার করে না, এরা হচ্ছে নানা ধরনের ক্ষতি সাধন করে। অনেক প্রাণী মুক্তজীবী যা পানি এবং মাটিতে বসবাস করে। এদের মধ্যে কিছু মুক্তজীবী রয়েছে, তারা হচ্ছে পানি এবং মাটিতে বসবাস করে, উদাহরণ গোল কৃমি, ফাইলিয়া কৃমি, চোখের কৃমি ইত্যাদি। তো কি পড়লাম যে নেমাটোডা পর্বের প্রাণীকে অনেকে একে নেমাথেলমিনথেস বলে। নেমা শব্দের অর্থ সুতা। এরা অন্তঃপরজীবী হিসেবে পরিচিত, আর এই অন্তঃপরজীবী হিসেবে এরা প্রাণীর অন্ত্রে এবং রক্তে বসবাস করে। অনেকে মুক্তজীবী আছে যাদের মধ্যে মাটি এবং পানিতে বসবাস করে, এর উদাহরণ গোলকৃমি, ফাইলিয়া কৃমি, চোখের কৃমি ইত্যাদি। এদের সাধারণ বৈশিষ্ট্য, এদের দেহ নলাকার, পুরু ত্বক দ্বারা আবৃত। এই যে দেখো এদের দেহ কিন্তু অনেকটা নলাকৃতির। এই নলাকৃতির দেহ আবার পুরু ত্বক দ্বারা আবৃত থাকে। এক ধরনের বাহিরের পাশে পুরু ত্বক দ্বারা এই নলাকৃতির দেহ আবৃত থাকে। এইখানে পৌষ্টিক নালী সম্পূর্ণ। প্লাটিহেলমিনথেসে কি পড়ছিলাম? প্লাটিহেলমিনথেসে কিন্তু পৌষ্টিক তন্ত্র অনুপস্থিত ছিল বা অসম্পূর্ণ, কিন্তু এইখানে পৌষ্টিক নালী সম্পূর্ণ এবং মুখ এবং পায়ুছিদ্র দুইটাই উপস্থিত। এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ এবং মুখ এবং পায়ুছিদ্র দুইটাই রয়েছে, কিন্তু এদের শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। ওইখানে ছিল পৌষ্টিক তন্ত্র অনুপস্থিত, এখানে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এরা সাধারণত এক লিঙ্গ। প্লাটিহেলমিনথেসে কিন্তু ওরা উভয় লিঙ্গ ছিল, কিন্তু এখানে নেমাটোডা সাধারণত এক লিঙ্গ হয়ে থাকে। এইভাবে রিলেটেড করে পড়বা যে পার্থক্য আকারে কোনটায় কি থাকে, তাহলে কিন্তু খুব ইজিলি মনে থাকবে। তারপর এদের দেহ অনাবৃত আর প্রকৃত সিলোম নাই। এদের দেহ গহ্বর আবৃত না এবং এদের প্রকৃত সিলোম নাই। এইখানে কিন্তু দেহ গহ্বর বলছে, এর দেহ গহ্বর আবৃত না, কিন্তু এদের কিন্তু দেহ আবৃত। এই যে দেহ পুরু ত্বক দ্বারা আবৃত থাকে, কিন্তু দেহ গহ্বর অনাবৃত থাকে। এদের উদাহরণ গোল কৃমি, চোখের কৃমি ইত্যাদি। সাধারণ বৈশিষ্ট্যটা আবার করি, দেহ নলাকার, এই যে নলাকৃতির। তারপরে পুরু ত্বক দ্বারা দেহ আবৃত থাকে, এই যে পুরু ত্বক দ্বারা দেহ আবৃত থাকে। তারপর পৌষ্টিক নালী সম্পূর্ণ। ওইখানে প্লাটিহেলমিনথেসের পৌষ্টিক নালী অসম্পূর্ণ ছিল, কিন্তু এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ এবং পায়ুছিদ্র উপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এরা সাধারণত এক লিঙ্গ, কিন্তু প্লাটিহেলমিনথেস ছিল উভয় লিঙ্গ। তারপর দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই। এদের দেহ গহ্বর আবৃত না, কিন্তু দেহ আবৃত এবং এদের প্রকৃত সিলোম নাই। এদের উদাহরণ হচ্ছে গোল কৃমি এবং চোখের কৃমি। এই যে চোখের কৃমির বৈজ্ঞানিক নামটা কিন্তু মনে রাখো, লোয়া লোয়া, অনেক সময় আসতে পারে। তারপর দেখো আর্থ্রোপোডা পর্ব। এবার স্বভাব এবং বাসস্থান। আর্থ শব্দের অর্থ সন্ধি এবং পোডোস শব্দের অর্থ পা। এই আর্থ এবং পোডোস এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে আর্থ্রোপোডা। তারপর এই পর্বটি প্রাণী জগতের সবচাইতে বৃহত্তম পর্ব। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখো যে সবচাইতে বৃহত্তম পর্ব কোনটি? সবচাইতে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। কিন্তু কারণ কি সবচাইতে বৃহত্তম পর্ব কেন বলা হয়? কারণ এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস করতে সক্ষম। মানে এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করতে সক্ষম, তাই এদের বিভিন্ন ধরনের প্রজাতি থাকে এবং এদের সংখ্যা অনেক থাকে। সেজন্য এই পর্বকে প্রাণীজগতের সর্ববৃহৎ পর্ব বলা হয়। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বসবাস করে। এদের মধ্যে বহিঃপরজীবী আছে এবং অন্তঃপরজীবী আছে, এবং বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে, সমুদ্রে বসবাস করে। দেখো যারা অন্তঃপরজীবীও আছে, বহিঃপরজীবীও আছে। আবার অনেকে স্থলে বসবাস করে, স্বাদু পানিতে বসবাস করে, আবার সমুদ্রে বসবাস করে। যেহেতু সব জায়গায় এদের বসবাস, তাই এদের প্রাণীর সংখ্যা হচ্ছে অনেক বেশি থাকে। তার জন্য এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা সর্ববৃহৎ পর্ব নামে পরিচিত। এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। মানে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের অনেক প্রজাতি ডানার সাহায্যে উঠতে পারে। এই যেমন প্রজাপতি কিন্তু ডানার সাহায্যে উঠতে পারে। এটা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী অন্তর্ভুক্ত। তারপর সাধারণ বৈশিষ্ট্য।
দেহ, মস্তক, বক্ষ, উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত। মস্তক মানে মাথা, বক্ষ মানে বুক, আর উদর মানে পেট। মাথা, বুক এবং পেট এই তিনটি অঞ্চলে বিভক্ত থাকে এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান থাকে। তাহলে কি এর দেহ, মস্তক, এই যে যেমন মস্তক এটা একটাই থাকে, তারপরে হচ্ছে বক্ষ থাকে, তারপরে উদর থাকে, মানে এদের তিনটে অংশ অঞ্চলে বিভক্ত থাকে এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান থাকে। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। এই যে দেখো প্রজাপতির এই যে দুটো অ্যান্টেনার মতো, আবার এই যে আরশোলার দুটো অ্যান্টেনার মতো, এটাকে বলা হয় অ্যান্টেনা বা পুঞ্জাক্ষী। এই গাছাপোড়া পর্বের প্রাণীদের মাথায় একজোড়া অ্যান্টেনা ও পুঞ্জাক্ষী থাকে। তারপর নরম দেহ, কাইটিন সমৃদ্ধ আবরণীর দ্বারা আবৃত। এদের দেহ কিন্তু অনেক নরম থাকে। তাহলে যদি দেহ নরম থাকে তাহলে এরা প্রতিকূল পরিবেশে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সেজন্য এদের দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে, যা প্রতিকূল পরিবেশে তাদের সার্ভাইভ করতে অনেক হেল্প করে। তারপর ম্যালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ থাকে। এদের এক ধরনের রেচন অঙ্গ থাকে, সেটার নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকার মাধ্যমে এরা রেচন কার্য সম্পূর্ণ করে। তারপর দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে হিমোসিল পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের, তখন উত্তর হচ্ছে আর্থ্রোপোডা। বা আর্থ্রোপোডা পর্বের রক্তপূর্ণ গহ্বরের নাম কি, তখন হচ্ছে উত্তর হিমোসিল। তার একবার পড়ি, দেহ, মস্তক, বক্ষ ও উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত থাকে এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান থাকে। মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেহ নরম কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। ম্যালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ থাকে। দেহ রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। তো কোনটা কোনটা ভালো করে পড়বা, যে এদের তিনটি অঞ্চল বিভক্ত থাকে, মস্তক, বক্ষ এবং উদর, পুঞ্জাক্ষী অ্যান্টেনা থাকে, ম্যালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ থাকে এবং রক্তপূর্ণ গহ্বর হিমোসিল থাকে। আর এটি হচ্ছে এই 9টি মেজর পর্বের মধ্যে সর্ববৃহৎ পর্ব। এদের উদাহরণ প্রজাপতি, চিংড়ি, আরশোলা এবং কাঁকড়া। তারপর দেখো মলাস্কা পর্বের প্রাণী। মলাস্কার শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই মলাস্কার শব্দ থেকে মলাস্কা নামকরণ করা হয়েছে। এই মলাস্কার শব্দের অর্থ হচ্ছে নরম। আর প্রাণী জগতের এটি দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রথম বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা এবং দ্বিতীয় বৃহত্তম পর্ব এই মলাস্কা। তারপর এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে। এরা যেহেতু পৃথিবীর সকল পরিবেশে বসবাস করতে সক্ষম, তাই এদের প্রজাতির সংখ্যা এবং এদের সংখ্যা অনেক বেশি থাকে, সেজন্য এরা দ্বিতীয় সর্ববৃহৎ পর্ব। এরা প্রায় সবই সামুদ্রিক এবং সাগরে বিভিন্ন স্তরে বসবাস করে। এরা কিন্তু ম্যাক্সিমামই সামুদ্রিক এবং সামুদ্রিক বিভিন্ন স্তরে বসবাস করে। কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে, স্বাদু পানিতে বসবাস করে। এরা ম্যাক্সিমামই সামুদ্রিক, কিন্তু কিছু প্রজাতি আছে যারা বন জঙ্গল ও স্বাদু পানিতে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য দেহ নরম। এদের দেহ অনেক নরম থাকে। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। তোমরা দেখবা যে শামুকের নিচে একটা মাংস থাকে, ওই মাংসের উপরে কিন্তু একটা খোলস থাকে শক্ত। ওই শক্ত খোলস কিন্তু তাদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করে। তারপর পেশি বহুল পা দিয়ে এরা চলাচল করে। এদের একটা পেশি বহুল পা থাকে, এই পা দিয়ে এরা চলাচল করে। তারপর এরা শ্বসন কার্য চালায় কিভাবে? এরা শ্বসন কার্য চালায় ফুসফুস ও ফুলকার সাহায্যে। এরা শ্বসন কার্য চালায় কিভাবে? এরা শ্বসন কার্য চালায় ফুসফুস ও ফুলকার সাহায্যে। তাহলে আরেকবার রিভিশন দেই, যে মলাস্কাস থেকে মলাস্কা পর্বের নামকরণ করা হয়েছে, যার নাম নরম। এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। আর প্রথম বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম পর্ব হওয়ার কারণ এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করতে সক্ষম। এরা ম্যাক্সিমামই থাকে সামুদ্রিক, সাগরে বিভিন্ন স্তরে বসবাস করে, কিন্তু কিছু প্রজাতি আছে পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে, স্বাদু পানিতে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য, এদের দেহ অনেক নরম। এই নরম দেহ যেহেতু, তার জন্য এদের এক ধরনের শক্ত খোলস দ্বারা এই দেহটি আবৃত থাকে। এরা চলাচল করে কিভাবে? এরা চলাচল করে নরম পেশি বহুল পা দিয়ে এরা চলাচল করে। আর এরা শ্বসন কার্য চালায় কিভাবে? এরা শ্বসন কার্য চালায় ফুসফুস ও ফুলকার সাহায্যে। এর উদাহরণ শামুক এবং ঝিনুক।
তারপর 8 নম্বর পর্ব একানোডার্মাটা। এদের স্বভাব ও বাসস্থান। একাইনো শব্দটির অর্থ হচ্ছে কাটা, ডার্মা শব্দের অর্থ ত্বক। এই দুইটি শব্দ মিলে তৈরি হয়েছে একাইনোডার্মাটা, যার অর্থ ত্বক কাঁটাযুক্ত থাকবে। এদের নাম দেখে বোঝা যাইতেছে যে এদের কাঁটাযুক্ত কোনো কিছু থাকবে। তারপর এই পর্বের প্রাণীর সকল প্রাণী সামুদ্রিক। ওইখানে বাকি সব পর্বে দেখছিলাম যে সামুদ্রিক হলো কিছু কিছু স্বাদু পানিতে থাকে বা বিভিন্ন স্থলে জলে সব জায়গায় পাওয়া যায় কম বেশি, কিন্তু এই একাইনোডার্মাটা পর্বের প্রাণীর সকল প্রাণী সামুদ্রিক। এরা সকল মহাসাগরে এবং সকল গভীরতায় বসবাস করতে দেখা যায়, কিন্তু এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এদের সব সামুদ্রিক পাওয়া যায়, কিন্তু এরা স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশ মুক্তজীবী, এদের কোনো পরজীবী বা অন্তঃপরজীবী বহিঃপরজীবী নাই, এরা অধিকাংশ মুক্তজীবী। সাধারণ বৈশিষ্ট্য, দেহ কাঁটাযুক্ত। এই যে দেখো এখানে নামের মধ্যে এই কাঁটা ছিল, তাহলে দেহ কাঁটাযুক্ত হবে, এটা নর্মালি বোঝাই যায়। এদের দেহে কিন্তু অসংখ্য কাঁটা থাকে। দেহে 5টি সমানভাবে বিভক্ত থাকে, দেহ 5টি সমানভাবে বিভক্ত থাকে। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু সমানভাবে বিভক্ত, মানে কম বেশি থাকে না। তারপর অর্থাৎ পঞ্চ অরীয় প্রতিসম। পঞ্চ অরীয় প্রতিসম তোমরা এই প্রতিসম টার্মটা তোমরা পরের শ্রেণী আর ভালো মতো বুঝতে পারবা, কিন্তু আমি একটু বলে দেই যে এই পঞ্চ অরীয় প্রতিসমটা হচ্ছে কোনো প্রাণীকে তুমি সমান যে কয় ভাগে ভাগ করতে পারবা সেটাই তার প্রতিসম। তো এইখানে দেখো যে তারা মাছটাকে সমান 5 ভাগে ভাগ করা যায়, তাহলে এর প্রতিসম হচ্ছে মানে পঞ্চ অরীয় প্রতিসম। তারপর পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপথের সাহায্যে চলাচল করে। এদের পানি সংবহন তন্ত্র থাকে এবং এরা চলাচল করে কিসের মাধ্যমে? এরা চলাচল করে নালীপথের মাধ্যমে। কিন্তু মলাস্কা পর্বের প্রাণীদের দেখছিলাম যে এই যে পেশিবহুল পা দিয়ে চলাচল করে, কিন্তু একানোডার্মাটা নালীপথ দিয়ে চলাচল করে, এই যে নালীপথের সাহায্যে চলাচল করে। আর এদের পানি সংবহন তন্ত্র থাকে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠীয় নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। তারা মাছের কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। এদের পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেহ নির্ণয় করা যায়, এদের পৃষ্ঠদেহ এবং অঙ্কীয় নির্ণয় করা যায়, কিন্তু এদের মাথা নির্ণয় করা যায় না। উদাহরণ তারা মাছ এবং সমুদ্র শসা। আর একবার রিভিশন দেই যে একানো শব্দের অর্থ কাটা আর ডার্মা শব্দের অর্থ ত্বক। তো এই দুইটা শব্দ মিলে তৈরি হয়েছে একাইনোডার্মাটা। এই পর্বে সকল প্রাণী কিন্তু সামুদ্রিক। এরা বিভিন্ন মহাসাগরে এবং সমুদ্রের গভীরে বসবাস করে। এদের স্থল এবং মিঠা পানিতে পাওয়া যায় না। এরা সামুদ্রিক যেহেতু, তাহলে এদের স্থলে এবং মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশই মুক্তজীবী। তারপর সাধারণ বৈশিষ্ট্য, দেহ অসংখ্য কাঁটাযুক্ত থাকে। এদের দেহ অসংখ্য কাঁটাযুক্ত থাকে। এদের দেহের সমান 5টি ভাবে বিভক্ত করা যায়। যেহেতু 5টি ভাবে বিভক্ত করা যায়, তাই এদেরকে পঞ্চ অরীয় প্রতিসম বলা হয়। এদের পানি সংবহন তন্ত্র থাকে এবং চলাচল করে কিসের মাধ্যমে? চলাচল করে নালীপথের মাধ্যমে। এটা মনে রাখো যে নালীপথের মাধ্যমে এরা চলাচল করে। তারপর পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়। এদের অঙ্কীয় এবং পৃষ্ঠদেশ নির্ণয় করা গেলেও কিন্তু এদের মাথা নির্ণয় করা যায় না। এদের উদাহরণ হচ্ছে তারা মাছ এবং সমুদ্র শসা। তো আজকে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে এই মেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস শেষ করা হবে। তো stay with us and make sure to subscribe our YouTube channel and hit the bell icon. তো থ্যাংক ইউ সবাইকে।